হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল এজে লার্ন। আমরা আবার অনেক দিন পরে হাজির হলাম তোমাদের সম্মুখে একটা মজাদার চ্যাপ্টার, যার নাম সারফেস টেনশন। দেখো বোর্ডে লেখা আছে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। এটা 11 এর একটা পার্ট, যাকে আমরা বলি হাইড্রোমেকানিক্স বা হাইড্রোফিজিক্স। এই হাইড্রোফিজিক্স এর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে কি সারফেস টেনশন। এর আগে একটা পার্ট আছে সান্দ্রতাঙ্ক, যেটা আমাদের আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা শুধুমাত্র আলোচনা করব পৃষ্ঠটান বা সারফেস টেনশন। দেখো বোর্ডে লেখা আছে সারফেস টেনশন। আজকে আমরা এই সারফেস টেনশন চ্যাপ্টারের সবচেয়ে বেসিক জিনিসটা আমরা ক্লিয়ার করব, কারণ এই চ্যাপ্টারে বেসিক থেকেই কোশ্চেন আছে। এই বছর নিট 2024 সালে এখান থেকেই একদম বেসিক থেকে কোশ্চেন তুলেছিল। এমনকি এই বছর জিমেল 2024 এপ্রিল শিফটেও কিন্তু এখান থেকে কোশ্চেন তুলেছিল। সেহেতু আমরা এই চ্যাপ্টারের মেইনলি বেসিক জিনিসটা ক্লিয়ার করব, কারণ এই চ্যাপ্টারের বেসিক যদি উইক হয় বা বেসিক যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু চ্যাপ্টারটা কোনো প্রবলেম তোমরা সহজে সলভ করতে পারবে না। আর এটাও ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারও আছে, সো রিড বি কেয়ারফুলি। দেখো সারফেস টেনশন, এটাকে আমরা যদি ভাঙি, সারফেস দ্যাটস মিন পৃষ্ঠ অথবা উপরিতল, টেনশন মিন টান। আমরা নিউটনস লজ অফ মোশন এমএলএম এ পড়েছিলাম টেনশন। ওখানে টেনশনটা কিসের ছিল? টেনশনটা ছিল একটা তারের টেনশন বা একটা পুলি সিস্টেমের টেনশন। বাট এখানে টেনশন বলতে কি? এখানে টেনশন বলতে তরলের অণুগুলির মধ্যে মুক্ত পৃষ্ঠের টান। আমরা প্রথমে পড়বো বা প্রথমে জানবো এই সারফেস টেনশনটা কিভাবে সৃষ্টি হয় বা পৃষ্ঠ টান তরলের মধ্যে কিভাবে সৃষ্টি হয়। তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, দুটো যে কোনো তরলের বা যে কোনো ম্যাটারসের বা যে কোনো অবস্থাতে প্রত্যেকটা কোণার মধ্যে দুই ধরনের ফোর্স কাজ করে। একটা ফোর্স হচ্ছে কোহেসিভ ফোর্স, যাকে বাংলায় বলে সংশক্তি বল। আর একটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স, যাকে বাংলায় বলা হয় আসক্তি বল। আমরা যদি এই সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স এবং আসক্তি বল বা অ্যাডহেসিভ ফোর্স সম্বন্ধে আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে আমরা সারফেস টেনশন জিনিসটা বুঝতে পারবো না। সো আমরা আগে এই কোহেসিভ ফোর্স এবং অ্যাডহেসিভ ফোর্সের কনসেপ্টটাকে ক্লিয়ার করব। ধরো এই একটা পাত্র রাখা আছে, একটা গ্লাস রাখা আছে, গ্লাসের মধ্যে জল ভর্তি আছে। গ্লাসের মধ্যে জল, এটা একটা গ্লাস, এটা কি আছে? জল। এখন আমি যদি গ্লাস থেকে যদি জলটাকে যদি ফেলে দিই, তবুও দেখবো গ্লাসের গায়ে কিন্তু কিছু পরিমাণ জল লেগে আছে, এবং জলকণাগুলি যখন গ্লাস থেকে পড়বে তখন দেখবো ওরা সবাই একসঙ্গে পড়ছে। তার মানে নিশ্চয়ই এই জায়গাতে বা এই গ্লাসের মধ্যে বা এই সিস্টেমের মধ্যে দুই ধরনের ফোর্স কাজ করছে। কোহেসিভ ফোর্স অর্থাৎ কোন একটা পদার্থের প্রত্যেকটি অণুর মধ্যে ক্রিয়াশীল বল, অর্থাৎ জলের সঙ্গে জলের অণুর বলটা আমরা কি বলবো? কোহেসিভ ফোর্স। অর্থাৎ একটা পদার্থ জানিয়ে তৈরি, তার প্রত্যেকটি কোণার মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ কল্ড কোহেসিভ ফোর্স। এন্ড অলসো देयर इज অ্যাডহেসিভ ফোর্স, দ্যাটস মিন অ্যাডহেসিভ ফোর্স বলতে বোঝায় এই যে আমি জলটাকে গ্লাসে রেখেছিলাম, জলটা ফেলে দেওয়ার পরেও কিন্তু গ্লাসের গায়ে জল লেগে থাকবে। অর্থাৎ গ্লাসের সঙ্গে জলের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, দ্যাটস কল্ড অ্যাডহেসিভ ফোর্স। বুঝা গেল? তার মানে আমি একটা তরল বস্তুকে আমি একটা পাত্রে রাখি, তাহলে তরলের সঙ্গে তরলে যে পরিমাণ ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, দ্যাটস কল্ড কোহেসিভ ফোর্স বা সংশক্তি বল। এবং ওই তরলটা পাত্রের সঙ্গে বা ওকে আমি যে পাত্রে রেখেছি সেই পাত্রের সঙ্গে ওর যে ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ কল্ড অ্যাডহেসিভ ফোর্স। তার মানে এখানে গ্লাসের সঙ্গে জলের ফোর্সকে আমরা কি বলবো? অ্যাডহেসিভ ফোর্স। মেইনলি সারফেস টেনশন বা পৃষ্ঠটান তরলের ক্ষেত্রে মেইনলি কোহেসিভ ফোর্সের জন্য হয়, কারণ কোহেসিভ ফোর্স যদি এক্সিস্ট না করে তাহলে কিন্তু পৃষ্ঠটান সৃষ্টি হবে না। এই পৃষ্ঠটান সৃষ্টির জন্য একমাত্র শুধুমাত্র দায়ী কে? কোহেসিভ ফোর্স।
কারণ দেখো এই পাত্রে যে জলটা রাখা আছে জল অণুগুলোর মধ্যে কি হচ্ছে সব থেকে কি হচ্ছে কোহেসিভ ফোর্স কাজ করছে। এবার জলের ভিতরের পৃষ্ঠে বা জলের ভিতরের মধ্যে আমি যদি ইমাজিন করি এই একটা বস্তু বা এই একটা পয়েন্ট বা একটা বিন্দু, এখানে ধরো এদিকেও কোহেসিভ ফোর্স, এদিকেও কোহেসিভ ফোর্স, এদিকে অর্থাৎ এই জলবিন্দুর উপরে চারিদিক থেকে সমানভাবে কোহেসিভ ফোর্স কাজ করছে, ফলে এর উপরে নেট কোহেসিভ ফোর্স 0 হচ্ছে। ঠিক এখানে একটা বিন্দু আছে জলের বিন্দু, এর উপরে এদিকে কোহেসিভ ফোর্স, এদিকে কোহেসিভ ফোর্স, এদিকে অর্থাৎ চারিদিকে কোহেসিভ ফোর্স কাজ করছে। বাট যেসব জলকণাগুলি তরলের উপরে পৃষ্ঠে আছে অর্থাৎ এই জায়গাতে আছে, আমি একটা যদি ভালো করে ফ্রেশ করে এখানে আঁকি, ধরো এই গ্লাসের মধ্যে জল আছে, এই গ্লাসের অভ্যন্তরীণ যে কোনো বিন্দুতে সংশক্তি বলের লব্ধিমান সর্বদা শূন্য হবে, কারণ সংশক্তি বল চারিদিকেই টানছে বা চারিদিকে আকর্ষণ করছে, ফলে এখানে লব্ধি বল শূন্য হবে। কিন্তু যেসব জলকণাগুলি তরলের উপরি পৃষ্ঠে আছে সেখানে দেখো এদিকে টানছে, এদিকে টানছে, বাট এই দিকে মানে এই বলটা একে এই দিকে এবং একে এদিকে, অর্থাৎ এই দুটো বল পরস্পরকে প্রশমিত করছে, বাট এই জন্য একটা লব্ধি বল থেকে যাচ্ছে। সেম কি হবে নিশ্চয়ই এর জন্য এইদিকে, এর জন্য এইদিকে, একটা এদিকে, অর্থাৎ তরলের উপরি পৃষ্ঠে কিন্তু লব্ধি বল একটা থাকছে। এই লব্ধি বলের কারণে তরলের উপরি পৃষ্ঠে একটা টান বা একটা বল কাজ করে, যেই বলটাকে আমরা কি বলি পৃষ্ঠ টান। এবার তাহলে কেন আমরা সারফেস বা পৃষ্ঠ কেন বলছি? এখানে সারফেস বা পৃষ্ঠ বলার কারণ হচ্ছে এই পৃষ্ঠটান জিনিসটা তরলের উপরি পৃষ্ঠে সৃষ্টি হয়। কারণটা কি? কারণ হচ্ছে তরলের উপরি পৃষ্ঠের মধ্যে সংশক্তি বলের একটা লব্ধি বল থাকে, বাট তরলের অভ্যন্তরীণ যেগুলো বিন্দুতে সব দিক থেকে যেহেতু সমানভাবে সংশক্তি বল কাজ করে, সেহেতু এর ভিতরে অভ্যন্তরের যে কোনো বিন্দুতে লব্ধি বল শূন্য হয়, সেজন্য ভিতরে অতটা সারফেস টেনশন দেখা যায় না। কিন্তু তরলের উপরি পৃষ্ঠে যেহেতু লব্ধি বল একটা থেকে যাচ্ছে, যেটা কি হচ্ছে, যেটা একে অপরকে প্রতিমিত করতে পারছে না, সেহেতু আমাদের সারফেস টেনশন সৃষ্টি হচ্ছে। সেই জন্য সারফেস টেনশনটাকে সারফেস টেনশন বলা হয়, কারণ এই টেনশনটা দ্য টেনশন হুইচ ক্রিয়েট অন সারফেস অফ লিকুইড, অর্থাৎ এই টেনশনটা তরলের মুক্ত পৃষ্ঠে সৃষ্টি হয় ডিউ টু কোহেসিভ ফোর্স। আবার বলছি এই কোহেসিভ ফোর্সের লব্ধির মানটা উপরে পৃষ্ঠে থাকে বা ভিতরে লব্ধি শূন্য হয় বলে পৃষ্ঠটান তরলের অভ্যন্তরে না হয়ে তরলের উপরিতলে হয়ে যায়। এই পৃষ্ঠটানের জন্যই তরল কি করে, ধরো একটা তরল আছে, কি করবে, এইদিকে একটা কাজ করবে, এইদিকে, সেজন্য এর শেপ আধুনিক কেমন হবে, গোলাকার, কারণ গোলাকার শেপের মধ্যে সবচেয়ে এরিয়া কম হয়, তাই এখানে পৃষ্ঠটানের জন্য যে কোনো বস্তুর আকার, যে কোনো তরল বস্তুর আকার কেমন হয়, গোলাকার হয়। এটা হলো সারফেসের বেসিক কনসেপ্ট। আবার তোমাকে আমি সামারাইজ করে দিচ্ছি, সারফেস টেনশন বা পৃষ্ঠটান মূলত তরলের মুক্ত পৃষ্ঠে সৃষ্টি হয় কারণ এবং এর জন্য মেইনলি দায়ী হচ্ছে কোহেসিভ ফোর্স বা সংশক্তি বল। যেহেতু তরলের অভ্যন্তরে এই সংশক্তি বলের লব্ধি বল শূন্য হয়, সেহেতু এখানে কোনো রকমের ফোর্স অফ অ্যাট্রাকশন আর দেখা যায় না, বাট তরলের উপরি পৃষ্ঠে যেহেতু সংশক্তি বলের একটা মান থেকেই যায়, যেটা তরলকে একটা নিজের দিকে টানে, এখন আমরা কি বলি সারফেস টেনশন। তাহলে আমরা সারফেস টেনশন ডেফিনিশন বলতে গেলে কি বলবো, তরলের মুক্ত পৃষ্ঠে ক্রিয়াশীল বলকে আমরা কি বলবো, সারফেস টেনশন। এটা কার উপরে ক্রিয়াশীল বল, আমরা যদি তরলের ধরে এই একটা তরল কণা আছে, এই একটা তরল কণা, এর আমি এখানে একটা কাল্পনিক রেখা কল্পনা করলাম, এটা একটা কাল্পনিক রেখা, তার নিশ্চয়ই এদিকে কি করবে, একটা পৃষ্ঠে কাজ করবে, এই করবে, এদিকে একটা কাজ করবে, অর্থাৎ তরলের মুক্ত পৃষ্ঠে একক ক্ষেত্রফলের উপর ক্রিয়াশীল বলকে আমরা তরলের মুক্ত পৃষ্ঠের উপর ক্ষেত্রফল না, একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বলকে আমরা কি বলবো, পৃষ্ঠটান। অর্থাৎ তাহলে আমরা সারফেস টেনশনের ডেফিনিশন কি দেব, আমি যদি এখানে একটা তরলের জলবিন্দু কল্পনা করি, এই জলবিন্দু এর নিশ্চয়ই চারিদিক থেকে কি হবে, অর্থাৎ এর মুক্ত পৃষ্ঠে একটা ফোর্স এদিকে কাজ করবে, তাই তো, বলে এর আকারটা কেমন হয়, গোলাকার হয়, সেজন্য পৃষ্ঠের আকার কেমন হয়, গোলাকার হয়। এবার দেখো আমাদের এইভাবে ফোর্সটা ক্যালকুলেট করা সম্ভব নয়, সেজন্য কি করলাম, এই তরলের মুক্ত পৃষ্ঠের উপর আমি একটা লেন্থ বা একটা দৈর্ঘ্য কল্পনা করলাম, এটা আমার কাল্পনিক রেখা।
তাহলে নিশ্চয়ই এর এদিক থেকে একটা টান দিচ্ছে, এদিকে টান দিচ্ছে। টানটা নিশ্চয়ই সেন্টার অভিমুখী হচ্ছে ডিউ টু কোহেসিভ ফোর্স লব্ধির জন্য। এদিকে একটা ফোর্স, 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 এদিকে একটা ফোর্স। অর্থাৎ তরলের মুক্ত পৃষ্ঠে আমি যে একটা কাল্পনিক রেখা কল্পনা করেছি, ওই রেখার উপর ক্রিয়াশীল বলকে আমরা কি বলবো? পৃষ্ঠটান। তাহলে নরমাল ভাষায় আমরা কি বলবো? তরল পৃষ্ঠে মুক্ত তলের উপর একক দৈর্ঘ্যের ক্রিয়াশীল বলকে বলা হয় সারফেস টেনশন। ওকে, এটা হচ্ছে সারফেস টেনশন ডেফিনিশন। দ্যাটস মিন পৃষ্ঠ টান অর্থাৎ কি হবে? বল বাই দৈর্ঘ্য। পৃষ্ঠ টানকে মেইনলি টি দ্বারা ডিফাইন করা হয়। ফোর্সে কি বলি আমরা? এফ, দৈর্ঘ্য বলি এল। অর্থাৎ এফ কে আমরা কি বলতে পারি? আমরা টিএল। এটা হলো কি? আমার তরলের মুক্ত পৃষ্ঠের উপর ক্রিয়াশীল বল। অর্থাৎ যে বলের জন্য তরলের মুক্ত পৃষ্ঠের প্রত্যেকটি কোণাগুলি একে অপর দিকে কাছে আসছিল। এবার কোশ্চেনটা হচ্ছে, আমরা কিন্তু দৈর্ঘ্য ধরেছি। এবার ধরো এই একটা তরল পৃষ্ঠ রাখা আছে, ঠিক? এই একটা তরল পৃষ্ঠ রাখা আছে, এরপর একটা পাতলা আমি চাকতির উপর ফেলে দিয়েছি। তাহলে কি হবে? এবার চাকতিটা আমি তুলতে যাচ্ছি। এটা তোমরা বাড়িতে এক্সপেরিমেন্ট করতে পারো। একটা চাকতির উপরে একটা দড়ি বেঁধে তুমি ওকে জলের মধ্যে ফেলে দেবে, উপর তলে ফেলে দেবে, এখানে তুলতে যাবে, দেখবে দেখা যাবে কি আমাকে একটা টান প্রয়োগ করতে হচ্ছে। তার মানে এইখানে আমি একটা যদি কার্বন একটা যদি আমি চাকতি ফেলে দিই, পাতলা চাকতি, তাহলে এই চাকতিটা আমি যখন উপর দিকে আমি যখন এটাকে টেনে তুলতে যাব, তখন দেখবো আমরা একটা টান প্রয়োগ করছি। অর্থাৎ তলাকে একটা টান দিচ্ছে। ওটাকে আমরা কি বলবো? ওই তরলের পৃষ্ঠ টান। ওকে, এবং এই যে বলটা আছে, যে বলটা চাকতির উপরে তোমরা প্রয়োগ করছো, আমরা কি বলবো? পৃষ্ঠ বল বা পৃষ্ঠ শক্তি বল। এই কনসেপ্টটা তাহলে এখানে তাহলে দৈর্ঘ্য কত? এখানে দৈর্ঘ্য হলো চাকতির পরিধি, কারণ চাকতি তো গোলাকার, এর তো কোনো লেন্থ হয় না, সেজন্য এখানে কোনো চাকতির পরিধি। অর্থাৎ আমরা অন্যভাবে বলতে পারি পৃষ্ঠ টান টি সমান কি হবে? ফোর্স পার পরিধি। অর্থাৎ টি সমান কি হবে? F বাই 2 পাই r। ক্লিয়ার? অর্থাৎ আমি যদি তরলের মুক্ত পৃষ্ঠে একটা গোলাকার বস্তু ফেলে দিই, তাহলে ওর উপরে ক্রিয়াশীল সারফেস টেনশন টি সমান কি হবে? F বাই পরিধি। এবার ধরে এই একটা তরল ছিল, এখানে আমি একটা চতুর্ভুজাকার বর্গাকার বস্তু ফেলে দিলাম, তাহলে এখানে কি হবে? টেনশন সমান কি হবে? T সমান F বাই 4a, অর্থাৎ এর পরিধি। অর্থাৎ আমরা যদি এখানে শুধুমাত্র লেন্থ কল্পনা না করি, যদি এখানে একটা চাকতি বা একটা বর্গাকার চাকতি বা একটা আয়তাকার চাকতি যাই ফেলে দিই, তার পরিধিটা কি হবে? আমার লেন্থের জায়গায় বসে যাবে। এই যে দেখলাম এই কনসেপ্টটা, অর্থাৎ চাকতির পরিধি বা চাকতির ক্ষেত্রে কি হবে, এই কনসেপ্ট দিয়ে নিট 2024 এ কোশ্চেন এসেছিল। এবার তোমাকে দেখাবো এখান থেকে কোশ্চেনটা কি এসেছিল। তাহলে ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা একটু আগে কি আলোচনা করলাম যে সারফেস টেনশন বা তরলের পৃষ্ঠটান বলতে কি বোঝায়? তরলের মুক্ত পৃষ্ঠের তলের উপর একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বলকে বলা হয় সারফেস টেনশন। দ্যাটস মিন ফোর্স পার লেন্থ। এবার তারপরে কি বললাম, যদি একটা তরলের মুক্ত পৃষ্ঠের উপর আমি যদি একটা গোলাকার বস্তু রেখে দিই এবং তাকে যদি তুলতে যাই, দেখবো আমাকে একটু এক্সট্রা ফোর্স প্রয়োগ করতে হচ্ছে। দ্যাটস মিন ওই চাকতির উপর তরল একটা ফোর্স টানছে। দেখো আমরা কি বলেছিলাম? T = F বাই পরিধি। যেহেতু বস্তুটা ছিল গোলাকার, সেহেতু কি হবে? F বাই পরিধি কি 2 পাই r। এখানে হাতটা কি? এই ডিস্কের ব্যাসার্ধ। এবার এই গোলাকার বস্তু বা এবার ধরো এই তরলের মুক্ত পৃষ্ঠের উপর যদি আমি একটা যদি আয়তাকার বা বর্গাকার বস্তু রাখি, তাহলে কি হবে? তার ফোর্স পার লেন্থ কি হবে? তার পরিধি হবে। ঠিক দেখো এই টপিক থেকে বা এই কনসেপ্ট থেকে, অর্থাৎ যেটা সারফেস টেনশনের বেসিক কনসেপ্ট যেটা কি দিয়েছিল
যে তরলের মুক্ত পৃষ্ঠের উপর একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলছিলাম সারফেস টেনশন। এটা আমার বেসিক, একদম বেসিক জিনিস। সারফেস টেনশন করতে গেলে ওর ডেফিনিশনটা মেন, তাই না? ডেফিনিশনে কি বলা ছিল যে তরলের মুক্ত পৃষ্ঠের উপর একক দৈর্ঘ্যের উপর যে বল ক্রিয়া করে তাকে আমরা কি বলি সারফেস টেনশন। দেখো এই কনসেপ্টের উপর ভিত্তি করে একটা কোশ্চেন নিট 2024 অর্থাৎ এই বছরই নিটে কোশ্চেনটা এসেছিল। দেখো কোশ্চেনটা তোমাদের সামনে লেখা আছে এ থিন ফ্ল্যাট সার্কুলার ডিস্ক অফ রেডিয়াস 4.5 cm is placed gently over the surface of water. If surface tension of water is 0.07 Newton per meter, then the excess force required to take it away from the surface is, অর্থাৎ কোশ্চেনটা বাংলায় বললে কত সুন্দর হবে। দেখো এখানে একটা তরল রাখা আছে, একটা গ্লাস রাখা আছে, গ্লাসের মধ্যে জল ভর্তি আছে, এটা হলো কি ফ্রি সারফেস অর্থাৎ জল ভর্তি আছে। আমরা কিন্তু কোশ্চেনটা একদম বেসিক দিয়ে অ্যাপ্লিকেশন করে বেসিক অ্যাপ্লাই করে আমরা অ্যানসার করব, কারণ তোমাদেরকে প্রথম দিন যখন ক্লাস করেছিলাম তখনই বলেছিলাম নিট মানে বেসিক, অর্থাৎ তোমার বেসিক যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তুমি নিট ক্র্যাক করতে পারবে না। নিটের জন্য হাই ফাই খুব বুদ্ধি লাগে না, শুধুমাত্র বেসিক ক্লিয়ার থাকলে নিট ইজিলি ক্র্যাক হয়ে যাবে। এখানে দেখো কি বললাম, একটা ফ্রি সারফেস, এখানে আমি একটা চাক থেকে জেন্টলি, যেমন লেখা আছে জেন্টলি, জেন্টলি ওয়ার্ডটা মানে কি, জেন্টলি ওয়ার্ডটা মানে হচ্ছে একদম হালকা রাখা আছে। এখানে একটা চাকতি, পাতলা চাকতি, খুবই পাতলা চাকতি, যেমন ভরটা নগণ্য, জলে ডুবে না যায়, এই একটা চাকতি এখানে রাখা আছে। রেডিয়াস কত আর, রেডিয়াস আর সমান কত দিচ্ছি আমরা 4.5 সেন্টিমিটার। দেখি কি বলছে, একে আমি উপর দিকে তুলছি, তাহলে তুলতে মানে নিশ্চয়ই একটা ফোর্স প্রয়োগ করতে লাগবে, অর্থাৎ এই তরল পৃষ্ঠ এই চাকতির উপরে একটা ফোর্স টানবে, তাকে আমরা কি বলবো পৃষ্ঠ বল, অর্থাৎ তাকে আমরা কি বলবো এক্সেস ফোর্স রিকোয়ার্ড, অর্থাৎ আমরা তুলতে আমাদের যে পরিমাণ বল লাগবে। কারণ দেখো কারণটা হচ্ছে তরলে আমি যখন রেখেছিলাম তখন তরল পৃষ্ঠের মুক্ত পৃষ্ঠের কোণাগুলি কিন্তু ওর উপর একটা ফোর্স দিয়েছিল, তাই আমরা কি বলবো ফোর্স। ওই ফোর্সটা কত, কারণ ওই ফোর্সের বিরুদ্ধে আমাকে তুলতে হবে। সেহেতু আমরা বেসিক কি জানি সারফেস টেনশন টি সমান কি জানি আমরা ফোর্স পার লেন্থ। এখানে লেন্থ বলতে কি বলছে, যেহেতু চাকতিটা লম্বা নয় বা দৈর্ঘ্যাকৃতি নয়, মানে এর লেন্থ হচ্ছে কি এর পরিধি, অর্থাৎ 2 পাই আর। তাহলে এখানে F1 কি হবে টেনশন ইনটু 2 পাই আর। টেনশন কত বলেছে আমরা দেখো, তাহলে টেনশন বলা আছে 0.07 নিউটন পার মিটার। ওকে 2 পাই মানে কত 22/7, আর কত দেখো আর দেওয়া আছে 4.5 সেন্টিমিটার। আর একটা কথা বলে দিই, নিতে কোনো প্রবলেম সলভ করার সময় তোমাকে মাস্ট বি অ্যাওয়ার হতে হবে, তোমাকে লক্ষ্য রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে আমার যে সমস্ত ডাটাগুলো দেওয়া আছে তারা কি একই ইউনিটে আছে, অর্থাৎ তারা কি সবগুলো কি সিজিএস আছে বা তারা সবগুলো কি এসআই আছে। দেখো এখানে আমার সারফেস টেনশন দেখো কিসে দিয়েছে নিউটন পার মিটার, দ্যাটস মিন এটা আমার কিসে দেওয়া আছে আমার এসআই দেওয়া আছে, বাট রেডিয়াস আমার কিসে আছে সিজিএস এর সিমিতে দেওয়া আছে। তাহলে এখানে কি করব, রেডিয়াস মানে কি, রেডিয়াস মানে আসলে 0.4.5 সেন্টিমিটার বলে কি করতে হবে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। এই পয়েন্ট তুলে নিচে আমি 0 দিলাম, এই পয়েন্ট নিচে আমি 0 দিলাম, 100 7 কেটে গেল, 22 দুগুণ 44 ইনটু 45 ইনটু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 10 টু দি পাওয়ার -5। এটা মানে কি 1980 ইনটু 10 টু দি পাওয়ার -5, অর্থাৎ কত 198 ইনটু 10 টু দি পাওয়ার -4। আমি কি এর উপর নিয়ে যদি 19 10 টু দি পাওয়ার -3 নিউটন, কত হবে 198 মিলি নিউটন। দ্যাটস মিন এটা কি আমার অ্যানসার। তাহলে আজকে আমার অ্যানসার হবে অপশন ডি 19.8 মিলি নিউটন। দেখো এই অঙ্কটাতে খুব আহামরি অনেক সূত্র প্রয়োগ করতে হবে না, কিন্তু বেশিটা কি বলেছিলাম আমরা সারফেস টেনশন মিন্স তরলের মুক্ত পৃষ্ঠের উপর একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলি সারফেস টেনশন। এখানে যেহেতু বস্তুটা গোলাকার সেহেতু এর দৈর্ঘ্য বলতে বোঝায় ওই সারফেস সারকমফারেন্স অর্থাৎ এর পরিধিটাকে বোঝাচ্ছে। সেটা আমি বললাম ফোর্স ইকুয়াল টু টেনশন ইকুয়াল টু ফোর্স পার ওর লেন্থ মানে পরিধি, এখানে আমরা ফোর্স পেয়ে গেলাম, তাহলে অ্যানসারটা খুব ইজিলি হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম নিটে বা জিমেনে বলো তুমি এখান থেকে শুধুমাত্র বেসিক থেকে কোশ্চেন দিচ্ছে, এটা আমাদের বেসিক ছিল, এখান থেকে আমরা অ্যাপ্লাই পেলাম। তাহলে স্টুডেন্টস দেখলে তো, তার মানে আমরা এখানে কি শিখলাম সারফেস টেনশন বলতে কি শিখলাম আমরা, টেনশন বলতে শিখলাম আমরা
ফোর্স পার লেন্থ। এখান থেকে তোমরা ইজিলি সারফেস টেনশনের ইউনিটটা কি বেরিয়ে যাবে, এস ইউনিট কি হবে, ফোর্সের ইউনিট কি নিউটন, লেন্থের কি মিটার অর্থাৎ নিউটন পার মিটার। সিজিএস কি হবে, ফোর্সের কি ডাইন পার সেন্টিমিটার। এর ডাইমেনশন কি হবে, ফোর্সের ডাইমেনশন কি গো, এম এল টি মাইনাস 2 বাই লেন্থের এল, তো কি হবে এম টি মাইনাস 2। তাহলে আমরা ইউনিট ডাইমেনশন পেয়ে গেলাম। এই সারফেস টেনশনের আরেকটা টপিক আছে, আরেকটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা ছাড়া যে কনসেপ্ট থেকে নিট থেকে এবং জিমেল থেকেও অনেক কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি সারফেস এনার্জি। এই সারফেস এনার্জি ক্লাসটা আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পাবে, এবং ওই পরবর্তী ভিডিও অর্থাৎ সারফেস এনার্জির কনসেপ্টটা ক্লিয়ার করতে অবশ্যই আমাদের এজেলান চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না।